আদিল মির্জার স্পিলার বাংলাদেশ পর্ব 2। রক্তাক্ত ধ্রুবকে একজন বডিগার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোনোরকম ভাঙা পা নিয়ে উঠতে উঠতে বললেন, মিস রেজা, দে আর উইথ আস, কাম ডাউন মাই চাইল্ড। রেজা কোনোভাবেই শান্ত হতে পারছিল না। তাক করা পিস্তলটা নামাতেও তার সময়ের প্রয়োজন পড়ল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পাটা ছুটে দু হাতে পেছন দিয়ে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেছিল রীতি। থরথর করে কাঁপছিল, কোপাচ্ছিল নীরবে। হঠাৎ মিষ্টি এমন নিস্তব্ধতা উপলব্ধি করে তাকালো। অদূরে দাঁড়ানো স্তম্ভিত শরীরের মানুষটাকে দেখতে পেয়েই শব্দ করে কেঁদে উঠল, ড্যাডি, ড্যাড। আদিল মির্জা, রিদির বাবা। রোজার হাত কাঁপে সামান্য। হাত থেকে ফসকে পড়তে চায় পিস্তলটা। ভয়ে আত্মাটা যেমন এইটুকুনি হয়েছিল, তেমনি শ্বাস গলায় আটকে ছিল। এবারে বড় করে শ্বাস ফেলল। তারা এখন বিপদমুক্ত। এটুকু ভাবনাই যথেষ্ট ছিল শান্ত হওয়ার জন্য। নিজেকে শান্ত করল। পরপর নজর এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে নিজের হাতের পিস্তলটা দেখে, ভালোভাবে দেখে নিজের হাত। পর মুহূর্তে এক ঝটকায় পিস্তলটা ফেলে দেয়। সে বাকরুদ্ধ। জীবনে এক মানুষকে গুলি করেছে, রোজা গুলি করেছে। মেয়ের কান্নার মিশ্রিত কণ্ঠের ডাকে আদিল মির্জার ঘোর কাটে। ঘোর? হ্যাঁ, ঘোরই তো। ঘোরই ছিল। দ্রুত কদমে এগিয়ে এলো। দু পায়ে ভর দিয়ে বসে দু হাত মেলে দিতেই মেয়েটা ছুটে এলো কোলে। ছোট দুটো হাত জড়িয়ে ধরল আদিলের গলা। ঘাড়ে মুখ গুজে ফুপিয়েই গেল। রীতিমতো বাচ্চা মেয়েটার শরীর কাঁপছে তখনও। ড্যাডি। মেয়ের মাথায় সমানে ঠোঁট ছুঁয়ে দিয়ে আদিল আওড়ালো, এই তো আমি শোনো, শান্ত হও। ড্যাডি হিয়ার ফর ইউ। দেখি, তাকাও। দিদি বাবার ঘাড় থেকে মাথা উঠিয়ে তাকালো। চোখ মুখ লাল। কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়েছিল শান্ত। আদিলের ডান হাত। সে বেশ সাবলীলভাবে একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরল। আদিল রুমালটা নিয়ে মেয়ের নাক মুখ যত্ন সহকারে মুছিয়ে দিতে দিতে প্রশ্ন করল, এখনো ভয় লাগছে? দিদি মাথা নাড়িয়ে বোঝালো, ভয় লাগছে না। আরো জোরালোভাবে আদিলের গলা জড়িয়ে ধরতে আদিল উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। দিদি ফিসফিস করে বলল, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে, ড্যাড। শি ওয়াজ সো স্কেয়ার্ড। আদিল ভ্রু তুলে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসতে। বয়স বেশি তার, এরপরও আবার বৃদ্ধার কোমরে বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। স্বাভাবিক যে সে নিজেই উঠতে পারছে না। রোজা তাকে উঠিয়ে আবারও পাথরের মতন দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে। আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারীকে টু শব্দ করা ব্যতীত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মাথায় রাস্তাঘাট পরিষ্কার, অথচ একটু আগেও পুরো রাস্তা ব্লক ছিল। সাধারণ মানুষের জন্য এই দৃশ্যটা আতঙ্কজনক। শান্ত আদিলের নজর আর চোখে দেখে মাথাটা এগিয়ে নিয়ে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেসের 11th নেনি। আদিল আপাতমস্তক দেখল কিছুক্ষণ। তখনকার তেজস্বিনী রূপটা নেই। মাথাটা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময় কাজের লোকদের প্রতি উদাসীন, সেভাবে খেয়ালই করে না। সে ধেয়ে এলো। আদিল অনুমান করল এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি। 4 বছর ধরে এত কোইন্সিডেন্স কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার চেয়ে আদিল মেয়েকে নিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। পেলেন আদিল মির্জার ডান হাত।
গাড়ির দরজা মেলে ধরে আছে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করে গেল। আদিলের কালো গাড়ির সাথে এরকমই দেখতে আরো দুটো গাড়ি সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখলো, সবসময় মাথাটা নিয়ে রেখে চলেছে, অযথা কিংবা প্রয়োজনে কোনোভাবেই সামনে পড়েনি। তাই হয়তোবা তা তেমন খেয়ালও করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, এখন সুন্দরী বলা যেতেই পারে। তার উপর আবার বেশ ফিটনেস মেনটেন করে রেখেছে। ফর্সা মুখে টানা টানা চোখ, ফুল লিপস, চোখা নাক, স্কিন কেমন চকচক করছে। চুলের রংটা ব্রাউন, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিমেন্ট করছে লুকসকে। শান্তর চোখে ভাসছে তার বসের স্তম্ভিত মুখটা। কিছু একটা ভেবে সে ভদ্রভাবে গাড়ির দরজা মেলে ধরল। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দাম্ভিক গাড়িগুলোর দিকে। নিমিষে চোখের সীমার বাইরে চলে গিয়েছে। দিদির জন্য তার চিন্তা হচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল কিনা ভাবতে ভাবতে উঠে বসল। ড্রাইভার সিটে ভিন্ন একজন মানুষ বসে আছেন। রোজা ভুল না হলেও এটাও একজন বডিগার্ড। তার পাশে শান্ত, কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ, কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ড্রাইভার করছিল রাদিন। জিজ্ঞেস করলো, বস কি বললেন? টু ফাক দেমল। রোজা সামান্য কাশলো। শান্ত মুহূর্তেই ঘুরে তাকিয়ে মিষ্টি করে হাসলো। গাম্ভীর্যের মুখোশও যে কেউ এত দ্রুত পাল্টাতে পারে তা জানা ছিল না। শান্ত হেসে হেসে প্রশ্ন করলো, মিস রোজা রাইট? মিস তো, মিসেস না, রাইট? রোজা অপ্রস্তুত হয়েও বলল, মিস রোজা। সাচ আ নাইস নেম, সো প্রিটি। হুইল নেম ডিড বি? রোজা হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল, বিড়বিড় করলো, হোয়াটস রং উইথ দিস গাই? জানালার বাইরে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে জবাব দিল, আয়াত তালুকদার রোজা। রাদিন ভ্রু তুলল শান্তর দিকে আর চোখে চেয়ে। সেদিকে ধ্যান নেই শান্তর। উৎসাহের সাথে একের পর এক প্রশ্ন করে গেল, আপনার বাবা কি করেন মিস রোজা? আর ডেটিং সামওয়ান রাইট নাও? হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ইউজ? আর ইউ? দু হাতে বুকে ভাঁজ করে বেশ সাবলীলভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো রোজা। শান্তর শ্যামবর্ণ মুখটা ভালোভাবে দেখে এই যাত্রায় মিষ্টি করে হাসল। প্রশ্ন করল, ওই লোকগুলো কারা ছিল? মাস্টার মাইন্ড কে? তারা কেন মারতে চাচ্ছিল রিদিকে? শান্তর হাসি মুখ থেকে সরে গেল। মুখ বন্ধ করে ঘুরে বসলো আগের মতো। রোজা বিরক্তিতে উচ্চারণ করলো, বিড়বিড় করলো, শেমলেস। নিজের মতন ফের তাকালো জানালার বাইরে। শান্তর কিচিরমিচির ব্যতীত এবারে একটু আরাম বোধ হচ্ছে। মাথাটা ফেটে যাচ্ছিল তার এখনো। সবকিছু কেমন কল্পনা মনে হচ্ছে। রোজা সে সাধারণ একজন মেয়ে, যার দুনিয়া সাধারণ, অথচ আজ যা সে করেছে তা তো সাধারণ কিছু না। চোখ পড়ল তার হাতে চকচকে লাল নেলপলিশের ওপর। রোজার মনে আছে যখন নতুন সে রিদির ন্যানি হিসেবে প্রবেশ করেছিল মির্জাবাড়ির এমন গম্ভীর পরিবেশে। সবসময়ের চঞ্চল নিজেকে সুন্দর করে রাখতে চাওয়া সে একদম গুটিয়ে থাকতো, নিজেকে লুকিয়ে রাখতো। সাজগোজ করা বাদ দিয়ে দিল। যদি কারো নজরে পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে অসহায় তারা? বাবার ব্যবসায় তখন লাল বাতি জ্বলছে। টাকার সমস্যা, বাবার অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা সব মিলিয়ে সে তখন অসহায়ের চরম পর্যায়ে। বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়ল রোজার কাঁধে। তার এত ভালো একাডেমিক রেজাল্ট তখন বাচ্চাদের অপছন্দের খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজেই যদিও বা এলো, সেসব কাজের বেতন সীমিত। ওদের রোজার পোষাতো না। তখনই আল্লাহর অশেষ রহমত, সে এই কাজের সূত্র পায় চড়া বেতন। তখনই 50,000 ছিল তার মাসিক বেতন।
আর এখন প্রায় লাখের ঘরে। রিস্ক বলেই তো এত টাকা, সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করতে হয় বলেই তো এত একটা সাধারণ কাজের এতটা পারিশ্রমিক সে পেয়ে এসেছে। নিজের পরিবারকে দাঁড় করাতে পেরেছে, নিজে লিড করতে পারছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেলল, তাকালো সামনে। রাদিন তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা ভুল তুলে তাকাতে সে আগ্রহী দৃষ্টি ফিরিয়ে নিয়ে আওড়ালো, ডেঞ্জারাস। বাড়ির সামনে গাড়ি থেমেছে। এলেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়েই নেমে এলো আদিল মির্জা। সূর্যের আলো সোজা এসে পড়ল কালো কুচকুচে মেসি আন্ডারকাট চুলে। রোদ পড়ায় কেমন লাল দেখায় চুলগুলো। এলেন স্পষ্ট অনুভব করতে পারল বসের চওড়া মেজাজ। কাছে কোলে মেয়ে দেখে এখনো ফেটে পড়েনি, না হলে। আদিল দুয়ারের কাছে গিয়ে থামল। শক্ত চোয়াল সামান্য ডান পাশ করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, খোঁজ লাগা। আই ওয়ান্ট দিস মাদার হোয়াট এভার। এলেন মাথা দোলালো। আদিল ভেতরে চলে গেলে বড় করে শ্বাস ফেলল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল তার উপর। কিভাবে যে তারা এত দ্রুত পৌঁছেছে তা সে নিজেই জানে। গাড়ি না যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার। অবশ্য প্রতিনিয়তই কেউ না কেউ মরতে চলেই আসে। আশেপাশে পৌঁছানোর আগেই এদের শ্মশান ঘাট পাঠিয়েও দেওয়া হয়। এই শালার ভূত কিভাবে যেন তাদের নজরের বাইরে চলে গেছে। ব্যাপার না, একবার পেয়ে নেই খোঁজটা। ধ্রুবের কি অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরো 15 জন দাঁড়িয়েছিল পেছনে। জাকির উত্তর করলো, পায়ের গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাঝখানিক বেড রেস্ট তো করতেই হবে। এলেন আচমকা ফিরে তাকালো, কণ্ঠ নামিয়ে প্রশ্ন করলো, ওই টাকলার পায়ে গুলি কি সত্যি মেয়েটা করেছে? মিস রোজা, প্রিন্সেসের ন্যানি। হেলেন আশ্চর্যই হলো, বিড়বিড় করলো, শি ইজ সামথিং। রোজাদের গাড়িটা তখনই এসে থামলো। চকিতে ফিরে তাকালো এলেন। তখন ঝামেলায় এই মিস রোজাকে দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে এতগুলো চোখে দৃষ্টিতে অপ্রস্তুত হলো। চোখ মুখ কুঁচকে তাকাতেই সবকটা রোবটের মতো নিজেদের দৃষ্টি ফিরিয়ে নিল। শান্ত গাড়ি থেকে নেমে এসে বিনয়ের সাথে বলল, মিস কাম উইথ মি, বস আপনার সাথে কথা বলবেন। রোজা বুঝেছে আজ সম্মুখীন হতেই হবে। এত বড় ঝামেলা হলো সে যেহেতু দেখা করে কথা তো বলবেনই, কিন্তু রোজা সত্য বলতে যেতে ইচ্ছা করছে না তার। এখানকার কারোর সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়াতে ভালো লাগে না। এক কথায় রিদি বাদে কিচ্ছু ভালো লাগে না। সে যেমন লুকিয়েছিল অমনই থাকতে চায়। তা কি আর সম্ভব? শান্ত পুনরায় ডাকতেই রোজা পা বাড়ালো ভেতরে। রোজার বিশ্রীভাবে সংকোচ বোধ হচ্ছে। কেন হচ্ছে? কোনোভাবেই মনের এই খচখচে অনুভূতি দূর করা যাচ্ছে না। যত সে এগোচ্ছে তত যেন মস্তিষ্কের অস্বস্তি বেড়ে চলেছে। দিদির রুমের সামনে শান্ত দাঁড়িয়ে পড়ল। হাত নাড়িয়ে ভেতরে প্রবেশের ইশারা করল। রোজা কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো। বড় করে দম নিয়ে স্বাভাবিক হলো। অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমে হলদেটে ড্রিম লাইট জ্বলছে, যার মৃদু আলোয় বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে। তার উরুতে রিদি মাথা রেখে ঘুমিয়ে আছে। রোজা মাথাটা নুয়ে এসে দাঁড়ালো সোফার থেকে খানিকটা দূরে। আর চোখে দেখলো আদিল ডান হাতে রিদির মাথা বুলিয়ে চলেছে। বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা। তার দৃষ্টিও নিজের মেয়ের মুখের ওপর আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যথাসম্ভব কণ্ঠ নামিয়ে সালাম জানালো, আসসালামু আলাইকুম স্যার। আদিল চকিতে তাকালো। মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল না অদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিলের চোখের পাতায় এখনো তখনকার ওই দুঃসাহসিক কাণ্ডের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। তেজস্বী কণ্ঠে বলা কথাগুলো, ধারালো চোখে দৃষ্টি
বুকের দিকে তাক করে রাখা পিস্তল ধরা হাত, সোফার হাতলে রাখা আদিলের হাত দুটো চুটকি বাজাতেই দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজা সামান্য হকচকালো। এমনই তো ভালো ছিল, লাইট জ্বালানোর কি প্রয়োজন। শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিয়েছে। ধবধবে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো কুঁচকে আসতেই চাইলেও সে কুঁচকালো না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আদিল তাকিয়েই ছিল তখনও। উজ্জ্বল আলোর সময় নিয়ে দেখতে থাকলো। অনেকটা সময় পর মুখ খুলল, মাথা তোলো। রোজা কপাল কুঁচকে আসতে চাইল। তুমি সম্বোধন শুনে তবে কুঁচকালো না, দৃষ্টি তুলে তাকালো না, শুধু মাথাটা তুলল, দৃষ্টি নামিয়ে রাখলো। পরপর অমন গাঢ় কণ্ঠ ফের আদেশ করলো, কাম ক্লোজার। রোজার অস্বস্তি এবারে কিঞ্চিত ভয়ের দিকে মোড় নেয়। সে বরাবরই ভয় পেয়ে এসেছে এই ধরনের মানুষের সাথে জড়িয়ে যাওয়ার ভাবনাতেই। 4 পা এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদিল পুনরায় আদেশ করে, লুক এট মি। রোজা তাকালো, চোখে চোখ পড়ল। আদিলের দৃষ্টিতে পড়ে কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে। ওই ধূসর রঙা চোখ দুটো চোখে 2 সেকেন্ড চেয়েই তার মনে কেমন ইঙ্গিত দিয়ে উঠল। দম বন্ধ হয়ে আসতে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো। নাম? রোজা সরাসরি চোখে আর তাকিয়ে থাকতে পারল না। মুখে চেয়ে জবাবে বলে, রোজা। আদিল বিড়বিড় করে নামটা। আদিল নিবিড়ভাবে চোখে দেখে মেয়েটার মুখের এক একটা গড়ন। লম্বা সময় ধরে নীরবে শুধু দেখেই গেল। সময় নিয়ে বলল, টুডে ইউ ডিড আ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্ট কণ্ঠ, আমার দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হয়ে পড়ল। রোজার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে, অস্বস্তিতে বিরক্ত লাগছে, মাথা গরম হচ্ছে। তখন থেকে এমন দাঁড় করিয়ে থাকার মানে কি? রোজার মুখে কিছু লেগে আছে? রোজা যখন ভাবল মুখ খুলে সে বেরিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইবে, তখনই আদিল মুখ খোলে, আমার মেয়ে, শি কলস ইউ স্নো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। রিদি তাকে স্নো হোয়াইট ডাকে কারণ বাচ্চাটার নাকি মনে হয় সে ওর পছন্দের ডিজনি প্রিন্সেসের চরিত্র স্নো হোয়াইটের মতো ফর্সা। সেটা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছু বলতে চাইল, ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবুক গলায় নিজেই বলল, মেবি বিকজ ইউ আর স্নো হোয়াইট অ্যাজ স্নো। মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যাজ স্নো। রোজা অপ্রস্তুত হয়, সাথে বিরক্তও। নিজ মনে আওড়ায়, জানিসই যখন তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করে আবার নিজেই বলতেছিস কেন বজ্জাত? কিন্তু মুখে সে কিছুই বলল না। দৌড় পড়তে থাকলো যে দ্রুত তাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে রোজা দম বন্ধ হয়ে মারা যাবে। আল্লাহ যেন রোজার ডাক শুনল। হঠাৎ করে এসে আদিল মির্জার কানে কিছু বলল। মুহূর্তে তার দৃষ্টি সরল রোজার থেকে। রোজা হাঁপ ছেড়ে বাঁচল, বড় করে শ্বাস ফেলল। মেয়েটাকে দু হাতে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আদিল। বিছানা শুয়ে দিতে গেলে রীতি ঘুমের ঘোরেই শক্ত করে ধরল হাত। ড্যাডিজ হেয়ার সোনা। রিদি হাতের বাঁধন আলগা হতে ওকে কমফোর্টারে ঢেকে সোজা হয়ে দাঁড়ালো আদিল। শান্ত হাতে অফ হোয়াইট রঙা কোটটা তার হাত থেকে নিয়ে পড়তে আদিল আরেকবার তাকালো রোজার দিকে। এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হাইয়েস্ট মাউন্টেনের চূড়ায়। একটা মানুষের উপস্থিতি এত গাঢ় কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল দিচ্ছে জিহাদ।
কল রিসিভ করতে সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচটা পুরো দৃশ্যমান। ৬টা গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডদের একটাকে যেই লোক ৪-৫টা লাথি মারল, সে অন্য কেউ নয়, স্বয়ং আদিল মির্জা। সম্ভবত গালিগালাজ করছে, স্পষ্ট শোনা গেল না। রোজার শ্বাস গলায় আটকে আছে। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিহাদের কলটা রিসিভ করা হলো না। বিপরীতে মেসেজ পাঠালো। এর মধ্যে হৃদির ঘুম ভেঙে গেছে। সে উঠে বসেছে, নিভু নিভু চোখে চেয়ে আছে। স্নো হোয়াইট, আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে। দুহাতে হৃদিকে কোলে নিয়ে নরম সরম গালে চুমু খায়। বলে, হুম, একটুও না। তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? হৃদি হাসলো। রোজার বুকে মিশে গিয়ে ফটর ফটর করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? হৃদি হাফিস চোখে চেয়ে আওড়ালো, আমার বাবা আদিল মির্জা। কেন ভয় পাবো আমি? রোজা এই যাত্রায় বুঝলো রক্তের কত শক্তি। এমন নাদুস নুদুস একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিক পিতার ছায়াতলানিতে থেকে বিগড়ে যাচ্ছে। হৃদির গাল টেনে দিয়ে রোজা হেসে ফেলল। বাংলাটা নিরিবিলিতে হারিয়ে আছে।